Okay, তাহলে let us move on to our lecture today, approach to a patient with hypokalemia. কিছু কেস সিনারিও আমি শুরুতে রেখেছি তোমাদের জিনিসটা গ্রাস্প করার সুবিধার জন্য। আচ্ছা, এখানে দেখো একটা কেস সিনারিও আছে। A 42-year-old male was admitted in the hospital because he had had confusion, weakness, lethargy for approximately a week. Hypertension had recently been diagnosed, and the patient had begun therapy with a combination of amiloride and hydrochlorothiazide. His blood pressure was 170/100 millimeter of mercury. তাহলে an ECG was done that showed sinus rhythm with prominent U waves and prolonged QT interval. The patient's serum sodium concentration was 118 millimole per liter, and serum potassium was 1.4 per liter. Amiloride and hydrochlorothiazide was stopped. আসসালামু আলাইকুম ম্যাডাম। সালাম। ম্যাডাম যেটা ম্যাডাম একটু কথা বলে আসছি ট্যাবলেট বাইরে ইনস্ট্রুমেন্ট স্টপ করে ম্যাডাম। আচ্ছা, treatment fluid including supplemental potassium. In Alapert, his serum electrolyte levels and the ECG findings were normal. আচ্ছা, এই হচ্ছে পেশেন্টের ইসিজি। এই ইসিজিটা যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি তাহলে একটা জিনিস তোমাদের চোখে পড়বে, ইউ ওয়েভ, ঠিক না? টি ওয়েভের পরে যে জিনিসটা চলে আসছে যেটাকে বলা হয় টিপিক্যাল ক্যামেলস হাম্প অ্যাপিয়ারেন্স, ইট ইজ দ্য ইউ ওয়েভ। আরেকটা কি সিনারিও দেখো, a man presenting with severe loin pain, সোডিয়াম তার ছিল 138, পটাশিয়াম ছিল 2.5, urea 3.8, chloride 114 millimole per liter. NN gap was 12, urinary pH was 6.1. So what is the bicarbonate concentration of this man? What is the diagnosis and cause of loin pain? আচ্ছা, এই সিনারিওগুলো আমরা লাস্টে গিয়ে আলাপ করব, যখন হচ্ছে গিয়ে আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমরা এখন পড়ার মধ্যে চলে যাই। তাহলে potassium, it is the most abundant cation in the human body. Maintenance of potassium balance is essential for a variety of cellular functions and neuromuscular transmission. Our total body store of potassium is 3,000 to 4,000 milliequivalent. এটা হচ্ছে the most important intracellular cation and the most important extracellular cation হচ্ছে সোডিয়াম। আমরা ব্লাডে যে লেভেলটা দেখি ইলেকট্রোলাইটের, সেটা হচ্ছে extracellular concentration. Extracellular concentration of potassium is low. It is only 3.5 to 5.2 millimole. মূল কনসেন্ট্রেশন থাকে হচ্ছে within the cell, যেটা আমরা আসলে মেজার করতে পারি না। 98% পটাশিয়ামই থাকে হচ্ছে সেলের মধ্যে। আমরা সবাই জানি যে একটা পাম্প আছে যেটাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, একটা ইউবিকুইটাস পাম্প, যেটা সেল সব ধরনের সেলের মধ্যে থাকে এবং এটা এই ব্যালেন্সটা মেনটেন করে বিটুইন দ্য ইন্ট্রাসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন। যদি কোনো কারণে পটাশিয়াম বেশি হয়ে যায় তাহলে হবে ডেপোলারাইজেশন, যদি কম হয় তাহলে হবে হাইপার পোলারাইজেশন। আচ্ছা, ইন্ট্রাসেলুলার পটাশিয়াম কনসেন্ট্রেশন মোটামুটি সোডিয়ামের মতোই 140 মিলি ইকুইভ্যালেন্ট, extracellular concentration 3.5 থেকে 5.2. This difference is maintained by the sodium potassium ATPase. সোডিয়াম পটাশিয়াম ATPase এর কাজ হচ্ছে সোডিয়ামকে বাইরে বের করে দেয়া, পটাশিয়ামটাকে ভেতরে নিয়ে আসা। এই যে তোমার রেশিও অফ পটাশিয়াম between the inside and outside of the cell, it is the major determinant of the resting membrane potential. As endocrinologist, এটার কিছুটা গুরুত্ব আমাদের কাছেও আছে, কারণ এই যে পটাশিয়াম পাম্পটা আছে বা cellular concentration of potassium, this is responsible for effective insulin secretion এবং এটা প্রোটিন এবং গ্লাইকোজেন সিনথেসিসের সাথেও তোমার অঙ্গাঙ্গিভাবে জড়িত।
যখন আমরা গ্লুকোজ খাই তখন গ্লুকোজটা প্যানক্রিয়াটিক বিটা সেলে যায়, প্যানক্রিয়াটিক বিটা সেলে গিয়ে এটা গ্লাইকোলাইসিস হয়, এটিপি জেনারেশন হয়, এবং এটিপি ডিপেন্ডেন্ট পটাশিয়াম চ্যানেল একটা আছে সেটা ক্লোজ করলে ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে এবং ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, যার ফলশ্রুতিতে ইনসুলিন সিক্রেশন হয়। এবং কারো যদি হাইপোক্যালেমিয়া থাকে, হি ইজ অ্যাট রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস, কারণ ইনসুলিন সিক্রেশন ঠিকভাবে হবে না। এবার আসো, দেয়ার আর টু টাইপ অফ পটাশিয়াম হোমিওস্ট্যাসিস, একটাকে আমরা বলি এক্সটার্নাল হোমিওস্ট্যাসিস, একটাকে আমরা বলি ইন্টারনাল হোমিওস্ট্যাসিস। এক্সটার্নাল হোমিওস্ট্যাসিসটা হচ্ছে মেইনটেনেন্স অফ পটাশিয়াম ব্যালেন্স বিটুইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য বডি। তার মানে আমরা যা খাচ্ছি এবং আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এক্সটার্নাল হোমিওস্ট্যাসিস। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর একটা হচ্ছে প্রেডিক্টিভ। রিঅ্যাক্টিভটা কি, যখন আমি পটাশিয়ামটা আমার শরীরে বেড়ে যাচ্ছে তখন কি করবে, বডি কিছু ফ্যাক্টর সিক্রিট করবে, এই ফ্যাক্টরগুলোকে বলা হয় ক্যালিউরিটিক ফ্যাক্টর। ক্যালিউরিসিস করে, ক্যালিউরিসিস মানে হচ্ছে এক্সক্রিশন অফ পটাশিয়াম ফ্রম দ্য বডি ভায়া দি কিডনি। তাহলে আমি বেশি পরিমাণে ডাব খেলাম, কলা খেলাম অথবা পটাশিয়াম সিরাপ খেলাম, তখন কি হবে, ক্যালিউরিটিক ফ্যাক্টর সিক্রেশন হবে এবং কিডনি দিয়ে আউট হয়ে যাবে। দিস ইজ আ রিঅ্যাক্টিভ হোমিওস্ট্যাসিস। অন্যদিকে প্রেডিক্টিভ হোমিওস্ট্যাসিস যেটাকে বলে, সেটা এইরকম, তোমার হাইপোথ্যালামাস, যেখানে আমাদের একটা সার্কেডিয়ান ক্লক আছে, ডে টাইম নাইট টাইম, যেটা তোমার এটা রেসপন্ড করে। আমাদের বডি আগের থেকেই এটা প্রেডিক্ট করতে পারে যে রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকবো, আমাদের পটাশিয়াম যে শরীরে যে অ্যাকুইজিশন সেটা কম হবে, দিনের বেলা আমরা পটাশিয়ামটা বেশি পরিমাণে গ্রহণ করব। কাজেই এই প্রেডিক্টিভ ক্লকটা কি করে, রাতের বেলা ক্যালিউরিটিক সাবস্টেন্স কম সিক্রিট করে, দিনের বেলা বেশি সিক্রিট করে, এবং এই প্রেডিকশনের মাধ্যমে সে পটাশিয়াম এক্সক্রিশনটা বাড়ায় বা কমায়। এটাকে বলা হয় প্রেডিক্টিভ হোমিওস্ট্যাসিস। তাহলে there is reactive homeostasis and there is predictive homeostasis, এই দুটো মিলেই হচ্ছে external homeostasis। আচ্ছা, এটা চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে internal homeostasis। internal homeostasis-টা হচ্ছে maintenance of potassium balance between the inside and the outside of the cell। তাহলে এই যে সেলের বাইরে এবং ভেতরে যে তোমার ব্যালেন্সটা মেনটেন করা, সেটাই হচ্ছে গিয়ে তোমার internal homeostasis। আচ্ছা, এই যে internal homeostasis, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের এখন 2-3টা স্লাইড দেখাবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি কি ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরেরই কিন্তু তোমার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, তোমরা এখন অনলাইন ক্লাস করছো বলে আমি আর ইন্টারঅ্যাক্টিভ কোনো সেশনে যাওয়ার চেষ্টা করতেছি না, ওটা আসলে খুব একটা ইফেক্টিভ হয় না, এর জন্য আমি ওয়ান সাইডেড লেকচার নিয়ে শেষ করছি। তবে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করবে, এনি স্টেজে করতে পারো অথবা শেষে গিয়েও করতে পারো। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি সেল, তাহলে সেলের থেকে ঢুকে যাচ্ছে এবং সেলের থেকে বের হয়ে যাচ্ছে। সেলের ভিতরে ঢুকে গেলে কি হবে, হাইপোক্যালেমিয়া হবে, সেল থেকে বের হয়ে গেলে হাইপারক্যালেমিয়া হবে। তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া করার জন্য রেসপন্সিবল ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। অ্যাজ ফর এক্সাম্পল, ইনসুলিন যদি বেশি হয় হাইপোক্যালেমিয়া হবে, বিটা অ্যাড্রেনোসেপ্টর অ্যাগনিস্ট হাইপোক্যালেমিয়া করবে, আলফা অ্যাড্রেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট হাইপোক্যালেমিয়া করবে, অ্যালকালোসিস। তাহলে আমরা যদি এখন এক্সাম্পল দেই, তাহলে তোমরা ওটাই মনে করো যে যখন একটা পেশেন্টের হাইপারক্যালেমিয়া হয়, তার ট্রিটমেন্টের জন্য আমরা কি করি, আমরা তাকে নেবুলাইজেশন করি, তাকে আমরা গ্লুকোজ ইনসুলিন ইনফিউশন দিই, তাই না? তাহলে ওই যে আমরা ইনসুলিন ইনফিউশন দেই, সেই ইনসুলিনটাই তোমার কি করে, হাইপারক্যালেমিয়াটাকে কারেকশন করে ফেলে। নেবুলাইজেশন যখন করি তার মধ্যে সালবিটামল থাকে, যেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া কারেকশন করে, এবং এদের প্রত্যেকেরই মেকানিজম হচ্ছে ট্রান্সসেলুলার শিফট অফ পটাশিয়াম। ওকে, অ্যালকালোসিস যত ধরনের রোগী পাবা, কমনলি অ্যালকালোসিস ইজ কানেক্টেড উইথ হাইপোক্যালেমিয়া। তাহলে কারণটা হচ্ছে এই, অ্যালকালোসিস হলে সেলুলার শিফট হয়ে যায়। অন্যদিকে তুমি যদি উল্টা দিকে তাকাও, তাহলে হচ্ছে গিয়ে হাইপারক্যালেমিয়া করবে কারা কারা করবে, সেলের থেকে টেনে বের করে আনবে উল্টা সব জিনিসগুলা। তাহলে ইনসুলিন ল্যাক, কারো যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তাহলে তার হাইপারক্যালেমিয়া হবে, যেই কারণে অনেক সময় দেখা যায় যে যাদের ক্ষেত্রে তোমার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হচ্ছে বা হাইপার অসমোলার স্টেট হচ্ছে, সেখানে তোমার হাইপারক্যালেমিয়া থাকে। যদিও তোমার টোটাল বডি পটাশিয়ামটা কম থাকে, বাট স্পুরিয়াসলি বা তোমার রিডিং এ তুমি অনেক সময় পটাশিয়ামটা হাই পাবা, তার একটা কারণ হচ্ছে ট্রান্সসেলুলার শিফট। আচ্ছা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অ্যাসিডোসিসও থাকে, সেটাও আরেকটা কারণ হচ্ছে ফর হাইপারক্যালেমিয়া।
very high blood glucose also shifts potassium out of cell. তাহলে আমি যদি তোমাদের কখনো জিজ্ঞেস করি যে কিটোঅ্যাসিডোসিসে কেন হাইপারক্যালেমিয়া পেতে পারি, নাম্বার 1 ইনসুলিন ল্যাক, নাম্বার 2 অ্যাসিডোসিস, নাম্বার 3 হাইপারগ্লাইসেমিয়া, প্রত্যেকই তোমার বের করে নিয়ে আসতেছে। আচ্ছা, আবার দেখো বিটা অ্যাডেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট যেমন হচ্ছে তোমার প্রপ্রানোলল, প্রপ্রানোলল দিলে কি হয়, তোমার সেলের থেকে বের করে নিয়ে আসে। এই কারণে আমরা তোমার এটার ক্লিনিক্যাল এক্সাম্পলকে যেমন ধরো হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালিসিস, বিশেষ করে থাইরোটক্সিকোসিস পেশেন্টে যখন হয় আমরা বিটা ব্লকার দিয়েই ট্রিট করি। কাজ করে কিভাবে, সেলের থেকে বের করে নিয়ে আসে। ঠিক আছে, অসমোলালিটি, যদি তোমার হাইপার অসমোলার স্টেট হয় তাহলে অনেক সময় সেলের থেকে বের করে নিয়ে আসবে। স্ট্রেনুয়াস এক্সারসাইজ, তাহলে এই সমস্ত ফ্যাক্টরে হাইপারক্যালেমিয়া হবে, উল্টো ফ্যাক্টরে তোমার হাইপোক্যালেমিয়া হবে। আচ্ছা, এবার আসো রেনাল হ্যান্ডলিং অফ পটাশিয়াম। হ্যাঁ নাভিদ, কিছু বলতে চাও, বলো। ম্যাডাম একটু জানার ছিল হচ্ছে যে ইনসুলিনের যে অ্যান্টাগনিস্টিক হরমোনগুলো আছে, আই মিন যে ডায়াবেটোজেনিক হরমোনগুলো আছে সাচ এস গ্লুকাগন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন, এগুলো কি পটাশিয়ামের উপর কোনো ইফেক্ট আছে কিনা ম্যাডাম? না, তেমন কোনো এফেক্ট নাই, সরাসরি তেমন কোনো এফেক্ট নাই। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এবার আসো হচ্ছে গিয়ে রেনাল হ্যান্ডলিং অফ পটাশিয়াম। রেনাল হ্যান্ডলিং অফ পটাশিয়াম যদি আমরা দেখি, তাহলে যে পটাশিয়াম তোমার হচ্ছে গিয়ে ফিল্টার্ড হয় থ্রু দ্য গ্লোমেরুলাই, তার মধ্যে 65 to 70% রিঅ্যাবজর্পশন হয়ে যায় ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল, 25% রিঅ্যাবজর্পশন হয় ইন দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ ফেনলে, এবং 10 to 15% হচ্ছে ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবিল। একদিকে যেমন রিঅ্যাবজর্পশন হয়, অন্যদিকে আবার পটাশিয়াম টিউবুলার সিক্রেশনও হয়, মূলত ইন দ্য কালেক্টিং ডাক্ট, কর্টিক্যাল and outer medullary collecting duct. এখানে in the collecting duct, this secretion of potassium is coupled with sodium and it is under the influence of aldosterone. এটা aldosterone dependent secretion হয়। তাহলে এখান থেকে যে ক্লিনিক্যাল ইনফরমেশন আমরা পাই সেটা হচ্ছে, যদি অ্যালডোস্টেরন কারো বেশি হয়ে যায় তাহলে সোডিয়াম রিটেনশন হবে, পটাশিয়াম সিক্রেশন হবে, and potassium secretion is coupled with hydrogen ion secretion, যে কারণে সেই পেশেন্টের ক্ষেত্রে কি হবে, সোডিয়াম যদি রিটেনশন হয়, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়, তাহলে অ্যালকালোসিস হবে, হাইপোক্যালেমিক অ্যালকালোসিস, এবং তোমার সোডিয়াম রিটেনশনের জন্য হাইপারটেনশন হবে। তাহলে দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, এবং ঠিক উল্টা ঘটনাটা ঘটে ইন কেস অফ এডিসনস ডিজিজ। পটাশিয়াম সিক্রেশন হয় না বলে তাদের ক্ষেত্রে হাইপারক্যালেমিয়া হয় এবং ওদের ক্ষেত্রে হাইপোটেনশন থাকে। আচ্ছা, এখানে যে তোমার বললাম থিক অ্যাসেন্ডিং লিম্ব এবং ডিসিটি, এখানে যে তোমার পাম্পগুলো থাকে বা চ্যানেলগুলো থাকে, এই চ্যানেলোপ্যাথিস হয়, এগুলো ইনহেরিটেড ডিসঅর্ডার, যেটার কারণে থিক অ্যাসেন্ডিং লিম্পের ডিসঅর্ডারকে আমরা বলি বার্টার সিনড্রোম, এবং ডিসিটিতে যে চ্যানেলোপ্যাথি হয় সেটাকে আমরা বলি জিটেলম্যান সিনড্রোম। আচ্ছা, হোমিওস্ট্যাসিসের দিকে আমরা তাকাই, যদি তাকাই, এটা হচ্ছে মাসল সেল আর এখানে হচ্ছে রেনাল টিউবুলার সেলস। সব ধরনের সেলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস থাকে। এখানে কিছু ফ্যাক্টরস দেখানো হচ্ছে, দোজ হুইচ এফেক্ট, তার মধ্যে অলরেডি আমরা বলে ফেলেছি ইনসুলিন, ঠিক না? ইনসুলিন, বিটা অ্যাড্রেনোসেপ্টর অ্যাগোনিস্ট আর অ্যান্টাগনিস্ট। বিটা অ্যাড্রেনোসেপ্টর অ্যাগোনিস্ট ইন দ্য বডি হচ্ছে তোমার ক্যাটেকোলেমাইন্স। তাহলে যদি ক্যাটেকোলেমাইন্স হয় তাহলে কি করবে, আর যদি ইনসুলিন হয় তাহলে কি করবে, এটা সেলের মধ্যে ঢুকিয়ে দিবে। ক্যাটেকোলেমাইন্সও ঠিক একই কাজ করবে। আচ্ছা, এগুলোর অ্যাক্টিভিটি কমবে বা বাড়বে, ক্যাটেকোলেমাইন বা ইনসুলিন, এগুলো পরোক্ষভাবে প্রভাবিত হয় via the potassium ion concentration in the extracellular fluid. আচ্ছা, আমাদের শরীরে একটা মেজর একটা হোমিওস্ট্যাটিক সিস্টেম আছে যেটাকে আমরা বলি RAS, renin angiotensin aldosterone. A RAS system, this control the aldosterone secretion in the from the adrenal gland, এবং এই secretion it is dependent on the extracellular potassium ion concentration, এবং একই সাথে যদি আমরা রেনিনের কথা চিন্তা করি, renin is dependent on sodium concentration in the extracellular fluid. Hyponatremia is a major drive. আর একটা ড্রাইভ হচ্ছে কি তোমার হাইপোটেনশন। তাহলে হাইপোটেনশন এবং হাইপোনেট্রিমিয়া হলে রেনিন সিক্রেশন বেড়ে যায়, রেনিন পক্ষান্তরে অ্যালডোস্টেরন সিক্রেশন করে, অ্যালডোস্টেরন গিয়ে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস, যেটা বেসোল্যাটারাল মেমব্রেন অফ দ্য রেনাল টিউবুলার সেলসে থাকে, সেটার উপরে কাজ করে সোডিয়াম রিটেনশন and potassium secretion, and potassium secretion coupled with hydrogen ion secretion, so that it will lead to hypokalemic alkalosis and salt retention leading to hypertension. তাহলে this is the major homeostatic mechanism for
potassium ion maintenance in the extracellular fluid. আচ্ছা, এবার আমরা ক্লিনিক্যাল পার্টে ঢুকে যাব। আচ্ছা, আমার এই মিটিং এর টাইম হয়তো এক সময় শেষ হয়ে আসবে, আমি সাথে সাথে রিটার্ন করে দিব, তোমরা সাথে সাথে রিটার্ন করবা, তাহলে আমাকে নতুন করে লিংক দিতে হবে না, রিকারিং মিটিং দেয়া আছে। তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন যদি 3.5 এর নিচে হয়, দ্যাট ইজ হাইপোক্যালেমিয়া, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। 3 থেকে 3.5 মাইল্ড, 3.5 থেকে 2.5 পর্যন্ত মডারেট, 2.5 এর নিচে চলে গেলে সিভিয়ার হাইপোক্যালেমিয়া। আলটিমেটলি এই পেশেন্টের কি ধরনের সিমটম হবে এটা ডিপেন্ড করে, একটা হচ্ছে এটা কতখানি সিভিয়ার, আর একটা হচ্ছে এটা কত দ্রুত ডেভেলপ করেছে সেটার উপরে। Around 20% of hospitalized patients develop hypokalemia, number 1. Number 2 হচ্ছে plasma potassium concentration less than 3.5 is defined as hypokalemia. It may be asymptomatic. আচ্ছা, hypokalemia অন্যান্য ইলেকট্রোলাইটের থেকে আলাদা এই হিসেবে it does not require emergency supplementation over minutes to hours, can be dangerous, it can lead to arrhythmia, rhabdomyolysis and paralysis. আচ্ছা, যেমন আমরা হাইপোক্যালসিমিয়া বা হাইপোনেট্রিমিয়া হলে কি করি, আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দেই অথবা বোলাস দেই, আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট। হাইপোক্যালেমিয়াতে কিন্তু কোথাও এরকম স্ক্যাট বা বোলাস দেওয়ার কথা বলা নাই বিভিন্ন কারণে। প্রথম কারণ হচ্ছে গিয়ে তুমি যদি এরকম ভাবে দাও তাহলে যে ক্ষেত্রে হতে পারে ডেঞ্জারাস কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার ইট ইজ ভেরি মাচ ইরিটেটিং, থ্রম্বোফ্লেবাইটিস করে এবং ভেনাস ইরিটেশন করে এবং সেটা মারাত্মক পর্যায়ে করে, যে কারণে অলওয়েজ স্লো ইনফিউশন দিতে হয়। আর লাস্ট হচ্ছে যেটা এই র্যাপিড বোলাস পটাশিয়াম, তা আমাদের বডি এটা ইউটিলাইজ করতে পারে না, এটা দিয়ে কোনো লাভ হয় না। এই মূলত 3টা কারণে কখনোই আমরা বলি না ইউ ডু র্যাপিড কারেকশন অফ পটাশিয়াম। ওকে ম্যাম, লাস্ট কজটা একটু আরেকবার বলবেন? লাস্ট কজটা হচ্ছে যেমন তুমি ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে খুব দ্রুত ক্যালসিয়ামটাকে বাড়িয়ে দিবে, তুমি পটাশিয়াম কেটি সিরাপ বা কেটি ইনজেকশন দিয়ে এটা বাড়াতে পারবে না, ওটা বডি ওভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, বুঝতে পারছো? দিয়ে লাভ হয় না। আচ্ছা, এবার আসো ক্লিনিক্যাল ফিচার কি কি। আচ্ছা, একটা কথা আমি শুরুতে বলি নাই, এখন একটু বলবো, সেটা হচ্ছে গিয়ে ইফেক্ট অথবা দ্য অ্যাকশনস অফ ইলেকট্রোলাইটস এট ডিফারেন্ট লেভেলস অফ আওয়ার নার্ভাস সিস্টেম। তার মধ্যে সোডিয়াম মোস্টলি রিলেটেড টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে কারণে হাইপোনেট্রিমিয়া হলে তোমার কনফিউশন, ড্রাউজিনেস, লস অফ কনসিয়াসনেস, কনভালশন এগুলো হয়। ক্যালসিয়াম বোথ সিএনএস এন্ড পিএনএস, হাইপোক্যালসিমিয়া হলে একই সাথে টিটানি হয়, আবার হাইপোক্যালসিমিয়ার কারণে কনভালশন, সাইকোসিস এগুলোও কিন্তু হয় হাইপোক্যালসিমিয়াতে। বাট পটাশিয়াম এটা পিওরলি কাজ করে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, এবং কোন জায়গায় কাজ করে, মূলত ইন দ্য নিউরোমাস্কুলার জাংশন। কাজেই হাইপোক্যালেমিয়ার পেশেন্টে আমরা কোনো সিএনএস ফিচার পাবো না, এটা তোমরা প্রথমেই মনে রাখবা। যদি পেশেন্ট ড্রাউজি থাকে, কনফিউজ থাকে, ডিসঅরিয়েন্টেড থাকে, তাহলে অন্য কোনো কারণ আমাকে হাইপোক্যালেমিয়া পিওরলি মাসল উইকনেস করে, সব ধরনের মাসল, স্কেলিটাল, স্মুথ এন্ড কার্ডিয়াক মাসল। তাহলে এখান থেকে আমরা ক্লিনিক্যাল ফিচার এখন আমাদের কাছে খুব সহজ। কিরকম? স্কেলিটাল মাসলে যেটা হবে সেটা হচ্ছে উইকনেস, ক্র্যাম্পস, টিটানি, সিভিয়ার হলে প্যারালিসিস এন্ড র্যাবডোমায়োলাইসিস। রোগীরা কি বলে? রোগীরা বলে যে হঠাৎ আমার 4 হাত পা অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আমি নাড়তে পারি না, পরে আবার একটু স্যালাইন ট্যালাইন খেলে, ডাব খেলে, কলা খেলে ভালো হয়ে যায়। একদম পিকুলিয়ার এরকম টিপিক্যাল হিস্ট্রি দিবে, যাদের চাইল্ডহুড থেকে থাকে। আমরা এই পর্যন্ত অনেক পেশেন্ট দেখেছি, বার্টার জিটালম্যান সিনড্রোম, থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালিসিস, সব একই রকম হিস্ট্রি দেয় যে না পারি না, আবার একটু শরবত টরবত খেলে ঠিক হয়ে যায়। আচ্ছা, টিটানি কেন হয়? টিটানি হওয়ার কারণ হচ্ছে হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকালোসিস। আগে বলেছি না, অ্যালকালোসিস হলে তোমার আয়নাইজ ক্যালসিয়াম কমে যায়, and that causes tingling and numbness in the limbs and perioral paresthesia, তাহলে টিটানি থাকতে পারে। আচ্ছা, স্মুথ মাসেলে আসো, লং টার্ম হলে এদের কনস্টিপেশন থাকবে, আর প্যারালাইটিক আইলিয়াস এন্ড ইউরিনারি রিটেনশন। কখনো কখনো সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়ে যাবে অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে অথবা ইউরিনারি রিটেনশন নিয়ে, কারণ খুঁজতে গিয়ে দেখা যাবে যে দিস ইজ হাইপোক্যালেমিয়া। ডায়াবেটিস করতে পারে, আমি আগেই বলেছি, তবে এই ডায়াবেটিস অনেক মারাত্মক পর্যায়ে ডায়াবেটিস না, এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কার্ডিয়াক মাসল রোগী তেমন কিছু বলবে না, প্যালপিটেশন বলতে পারে। আমরা যেটা পাবো এট্রিয়াল ভেন্ট্রিয়াল ট্যাকিকার্ডিয়া পাবো, এবং যদি এই পেশেন্ট আগে থেকে অন ডিজিটালিস থাকে, ইট উইল enhance the effect of digitalis and there will be digitalis toxicity. আচ্ছা, এগুলা তো গেল সরাসরি পটাশিয়ামের প্রত্যক্ষ ইফেক্ট। কিছু পরোক্ষ ইফেক্ট আছে, সেটা কি কেউ জানো?
এনিওয়ান? কেউ না? আচ্ছা, আমি বলে দিই। পরোক্ষ ইফেক্ট হচ্ছে, আমি বললে হয়তো বা তোমাদের মনে পড়বে, সেটা হচ্ছে কারো যদি লং স্ট্যান্ডিং হাইপোক্যালেমিয়া থাকে তাহলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হয়। এটা কি তোমরা জানতা না? জানতাম ম্যাডাম এটা, কিন্তু আমি পরোক্ষ ওয়ার্ড বুঝতে পারি না। কজের মধ্যে পড়ে আসছো না? হাইপারক্যালসেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসেমিয়া। হ্যাঁ, ডায়াবেটিস ইনসিপিডাস করে। কিভাবে করে? যার লং স্ট্যান্ডিং হাইপোক্যালেমিয়া থাকে তার ক্ষেত্রে রেনাল টিউবুলস বিকামস ইনসেনসিটিভ টু এভিপি। ঠিক আছে, ভেসোপ্রেসিনের প্রতি ইনসেনসিটিভ হয়ে যায়। ইনসেনসিটিভ হওয়াতে যেটা হয় পলিইউরিয়া এন্ড পলিডিপসিয়া। তাহলে এই রোগী কিন্তু তোমার কাছে অন্যভাবেও চলে আসতে পারে, বলবি প্রচুর পিপাসা পায়, প্রচুর পরিমাণে পেশাব হয়, তখন তোমার মনে হবে ডায়াবেটিস কিনা, দেখবা যে ডায়াবেটিস মেলাইটাস না, পরে একটা পর্যায়ে ইলেকট্রোলাইট করে দেখবা পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে, ইট ইজ বিকজ অফ নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এটাও আমরা পাই। আচ্ছা, তাহলে এবার আসো, এই স্লাইডটা ইম্পর্টেন্ট এই সেন্সে যে কখনো কখনো আমরা একটু দ্বন্দ্বে পড়ে যাই যে ডিম আগে না মুরগি আগের মতো, কারণ হাইপোক্যালেমিয়ার কারণে রেনাল ইম্পেয়ারমেন্ট হয়, রেনাল ইম্পেয়ারমেন্টের কারণেও হাইপোক্যালেমিয়া হয়, মানে ভাইস ভার্সা। এরকম পেশেন্ট আমাদের অনেক আছে, আমি পারলে তোমাদের একসময় একটা গল্প বলবো। তো আমাদের কাছে রোগী যখন আসে অ্যাডভান্সড হাইপোক্যালেমিয়া নিয়ে, তখন রেনাল ইম্পেয়ারমেন্ট হওয়াতে ক্রিয়েটিনিন বেড়ে যায়। আবার যে রোগীর সিরাম ক্রিয়েটিনিন বেশি তার অনেক সময় কি হয়, সল্ট ফেস্টিং নেফ্রোপ্যাথি বা টিউবুলোপ্যাথি হয়, যেই কারণে হাইপোক্যালেমিয়া হতে পারে। এই কারণে কখনো কখনো, যেমন প্রাইমারি অ্যালডোস্টেরোনিজমের রোগী দীর্ঘদিন ধরে প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম থাকতে থাকতে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হয়ে যায়। হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হয়ে কি হয়, পেশেন্টের ক্রিয়েটিনিন বেড়ে যায়। আবার ওইদিকে পেশেন্টের পটাশিয়ামও কম। তখন যখন এই রোগীগুলো 10-12 বছর পরে আসে, তখন এই হাইপোক্যালেমিয়া কি নেফ্রোপ্যাথির কারণে হচ্ছে নাকি এটা সরাসরি প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম ইনডিউসড হচ্ছে, এটা বোঝাটা মুশকিল হয়ে যায়। তো এখানে তাহলে এই স্লাইডে এই কথাগুলাই আমরা বলেছি যে হাইপোক্যালেমিয়া লং স্ট্যান্ডিং থাকলে কি কি রেনাল ইফেক্ট হতে পারে। অলরেডি আমি একটা বলে ফেলেছি যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে, ইম্পেয়ার্ড ইউরিনারি অ্যাসিডিফিকেশন, রেনাল ইনসাফিসিয়েন্সি, রেনাল ব্লাড ফ্লো ইজিএফআর কমে যাবে। আচ্ছা, আর কি কি হতে পারে? মেটাবলিক অ্যালকালোসিস, লং স্ট্যান্ডিং হাইপোক্যালেমিয়া থাকলে রেনাল সিস্ট ফর্মেশন, টিউবুলার ভ্যাকুলাইজেশন অ্যান্ড ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। এটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ক্লু। সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে হাইপোক্যালেমিক হাইপারটেনশন থাকে, কন সিনড্রোম, সবসময় একটা আলট্রাসোনোগ্রাফি করে আমি দেখার চেষ্টা করি যে ইজ দেয়ার এনি ডিপ সিটেড রেনাল সিস্ট, কারণ রেনাল সিস্ট ইজ আ কমন ম্যানিফেস্টেশন অফ প্রলংড হাইপোক্যালেমিয়া। আলটিমেটলি তুমি দেখো যখন গিয়ে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হচ্ছে, তখন কিন্তু এই রোগীটার সল্ট ফেস্টিং নেফ্রোপ্যাথি হতে পারে অ্যান্ড ইট ক্যান অ্যাগ্রাভেট হাইপোক্যালেমিয়া। ঠিক আছে, এবং হাইপোক্যালেমিয়ার কারণে লাস্টে গিয়ে তোমার রেনাল ফেইলিওরও হতে পারে। আচ্ছা, ড্রাগসের লিস্ট, এটা মনে রাখা জরুরি। কোন কোন ড্রাগস হাইপোক্যালেমিয়া করবে? একটা হচ্ছে ট্রান্সসেলুলার শিফটের মাধ্যমে, একটা হচ্ছে রেনাল লস, একটা হচ্ছে জিআইটি লস। ট্রান্সসেলুলার শিফট তোমার কিরকম? অলরেডি আমরা বলে ফেলেছি যে তোমার বিটা অ্যাড্রেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট, সরি বিটা অ্যাড্রেনোসেপ্টর অ্যাগনিস্ট অ্যান্ড আলফা অ্যাড্রেনোসেপ্টর অ্যান্টাগনিস্ট, সাথে হচ্ছে কি তোমার ইনসুলিন এবং অন্যান্য কিছু ড্রাগ আছে। তাহলে দেখো এপিনেফ্রিন, সুডোএফিড্রিন, সালবিউটামল, থিওফাইলিন, রিটোড্রিন, ভেরাপামিল, ক্লোরোকুইন অ্যান্ড ইনসুলিন ওভারডোজ। ঠিক আছে, আচ্ছা। কিডনি দিয়ে লস করবে সব ধরনের ডায়ুরেটিক্স, রেনাল লস করে এক্সেপ্ট দ্য পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক, কাজে সেই হিসেবে অ্যাসিটাজোলামাইড, থায়াজাইড, লুপ ডায়ুরেটিক্স এভরিওয়ান। মিনারেলোকর্টিকয়েড হচ্ছে মতো কাজ করে, ফ্লুড্রোকর্টিসন একই কাজ করবে। কিছু অ্যান্টিবায়োটিক এবং কিমোথেরাপিউটিক এজেন্ট আছে যারা পটাশিয়াম ওয়েস্টিং করে, পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যামফোটেরিসিন বি, সিসপ্ল্যাটিন অ্যান্ড ফসকার্নেট। এই জিনিসগুলো আমাকে জানতে হয় কেন? আমাকে জানতে হয় কখনো কখনো হেমাটোলজি থেকে, কখনো কখনো সিসিইউ থেকে, কখনো কখনো অনকোলজি থেকে রেফারেল থাকে হাইপোক্যালেমিয়ার রোগী, তখন এই ড্রাগসগুলোর কথা আমাকে মাথায় রাখতে হয় যেগুলোর কারণে হচ্ছে কিনা। এবং এদের ক্ষেত্রে আসলে যেটা হয় গ্লোবাল লস হয়, হাইপোক্যালেমিয়া শুধু না, একই সাথে হাইপোম্যাগনেসিমিয়া এবং আধার ইলেকট্রোলাইট লস হয়। জিআইটিতে যদি তোমার এনিমা দেওয়া হয় ম্যাসিভ পরিমাণে, পলিস্টাইরিন কমপ্লেক্স অথবা ফেনলফথ্যালিন, ইট মাইট লিড টু হাইপোক্যালেমিয়া। এবং এই ঘটনাটা কোথায় হয়? এই ঘটনাটা সার্জারি ওয়ার্ডে হয় এবং কখনো কখনো এক্ল্যাম্পসিয়া ওয়ার্ডে হয়। আচ্ছা, এবার আসো, হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু আ কেস অফ হাইপোক্যালেমিয়া?
তাহলে হাইপোক্যালেমিয়া প্রথমেই তোমাকে যেটা চিন্তা করতে হবে whether it is redistribution or spurious. রিডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বোঝাচ্ছি, আজকে আমি তোমাদের অ্যাপ্রোচটা পর্যন্ত পড়িয়ে রেখে দিব, ট্রিটমেন্ট আজকে আমি পড়াবো না, নেক্সট ট্রিটমেন্টটা দিয়ে শুরু করব। রিডিস্ট্রিবিউশন হাইপোক্যালেমিয়া কিরকম? রিডিস্ট্রিবিউশন বলতে সেলের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে ইনসুলিন, তারপরে হচ্ছে বিটা অ্যাড্রেনোসেপ্টর, যে তোমার অ্যাগোনিস্ট, আলফা অ্যাড্রেনোসেপ্টর, অ্যান্টাগনিস্ট, এগুলোর হিস্ট্রি নিতে হবে। যদি এরকম কিছু হয় কারেক্ট করতে হবে। স্পুরিয়াসটা বলতে কি বোঝাচ্ছে? স্পুরিয়াসটা কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে কি তুমি সেলটাকে লং টার্ম রেখে দিলা, সেলের মধ্যে লং টার্ম রেখে দেওয়ার চাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে হয়তোবা এই সেলে তোমার thrombocytosis বা polycythemia আছে, which will utilize or which will use up all the potassium in the blood, কাজে সেই হিসেবে তুমি হাইপোক্যালেমিয়া পেতে পারো। অথবা এসে কোনো একটা এরর হলো, তোমাদের আমি কথা বলেছি কিনা, ইলেকট্রোলাইট এসে করার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, যে কোনো ভাবে করলে হবে না। ধরা যাক একটা পেশেন্ট একটা আইভি ফ্লুইড পাচ্ছে, নরমাল স্যালাইন পাচ্ছে বা কিছু একটা, তাকে কিন্তু সেই যেই হাতে সে আইভি ফ্লুইড পাচ্ছে সেই হাত থেকে তুমি স্যাম্পল নিতে পারবে না, অপোজিট হাত থেকে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে সেখানে যে তার ক্যানুলা করা আছে সেই লাইন থেকেও তুমি নিতে পারবে না, তোমাকে সেপারেটলি নিতে হবে অন্য হাত থেকে, এবং তুমি নিতে হবে হচ্ছে ভায়া স্কিন, তার মানে হচ্ছে তোমাকে বাটারফ্লাই দিয়ে অন্য কোনো নিডল দিয়ে সরাসরি প্রিক করে নিতে হবে। যদি তুমি এগুলো না মানো তাহলে দেয়ার উইল বি স্পুরিয়াস রিপোর্ট। অ্যাজ এন্ডোক্রিনোলজিস্ট আমাদের কাছে কি কি কেস আসে আমি একটু বলি। আমাদের কাছে আসে হচ্ছে জিটেলম্যান, বার্টার, থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালিসিস, তারপরে আসে হচ্ছে কি প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম অর কন সিনড্রোম, ডায়াবেটিক ইনডিউসড হাইপোক্যালেমিয়া, আর হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস খুব বেশি পাই না। মোটামুটি যা বললাম এগুলোর মধ্যেই বেশিরভাগ চলে আসে। এগুলো ডিল করার সময় এখন যেমন এই মুহূর্তে একটা পেশেন্ট ভর্তি আছে, তাই না, কুশিং সিনড্রোমের রোগী, তাহলে ওর ক্ষেত্রে তো হাইপোক্যালেমিয়া আছে, ওর ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি হবে আমরা তাহলে এখন দেখি। এই সমস্ত কেসগুলো আমার কাছে অন্তত যেগুলো আসে, দিস আর অল ক্রনিক কেসেস অফ হাইপোক্যালেমিয়া and these are being referred from various parts of Bangladesh. অনেক জায়গায় অনেক ঘাটের জল খেয়ে ওরা আসে, কাজেই আমার মাথায় সবসময় একটা জিনিস থাকে, বিফোর আন্ডারটেকিং এনি invasive or cumbersome or expensive investigation, I want to reconfirm যে না আসলে হাইপোক্যালেমিয়া আছে। তোমারও তাই করা উচিত হবে, একটা ভালো ল্যাব থেকে ইলেকট্রোলাইট রিপোর্ট তুমি আবার করো, করে যদি তুমি স্পুরিয়াস এবং রিডিস্ট্রিবিউশন এক্সক্লুড করতে পারো and it is confirmed, তাহলে পরবর্তী সিদ্ধান্ত হবে এই হাইপোক্যালেমিয়া ইজ ডিউ টু পটাশিয়াম ডিপ্লিশন, লস হচ্ছে। লসটা দুদিক দিয়ে হতে পারে, রিনাল অ্যান্ড এক্সট্রা রিনাল। আচ্ছা, রিনাল এক্সট্রা রিনাল আলাদা করার উপায় হচ্ছে 24 আওয়ার ইউরিনারি পটাশিয়াম তোমাকে দেখতে হবে, এবং ইন দি ফেস অফ হাইপোক্যালেমিয়া যদি ইউরিনারি পটাশিয়াম মোর দেন 20 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হয়, ইট ইন্ডিকেটস রিনাল লস। যদি তার চাইতে কম হয় তাহলে এটা হচ্ছে এক্সট্রা রেনাল লস। আমরা কি করি, আমরা রেফারেন্স রেঞ্জ থেকে ডায়াগনোসিস করার চেষ্টা করি, সেটা থেকে কিন্তু তুমি পারবা না, তোমাকে কাট অফ ইউজ করতে হবে। তাহলে যখন এক্সট্রা রেনাল হবে, এটা জিআইটি অথবা তোমার নন জিআইটি হতে পারে, তাহলে ইউ রিপিট দ্য টেস্ট, ইউ লুক ফর 24 আওয়ার ইউরিনারি পটাশিয়াম, দেন ইউ গো ফর অ্যান আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস ফ্রম অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ল্যাব। আচ্ছা, কি কি হতে পারে? অ্যাসিড বেস ব্যালেন্সটা নর্মাল থাকতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস থাকতে পারে। যদি তোমার জিআই মানে নন রেনাল লস হয় and there is metabolic acidosis, তাহলে সেদিন তোমাদের বলেছিলাম কিনা যে বিলো দি পাইলোরাস যত লস হয় অ্যাসোসিয়েটেড উইথ হাইপোক্যালেমিয়া এন্ড অ্যাসিডোসিস, অ্যাবাভ দি পাইলোরাস হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। কারণ হচ্ছে ক্লোরাইড সিক্রেটরি বা বাইকার্বনেট সিক্রেটরি ডায়রিয়া হয়, যে কারণে এদের অ্যাসিডোসিস হয়। তাহলে যদি তোমার সিক্রেটরি ডায়রিয়া, ভিলাস অ্যাডিনোমা, ফিস্টুলা হয়, তাহলে there could be hypokalemia with metabolic acidosis. যখন তুমি অ্যাসিড বেস ব্যালেন্সটা নরমাল পাবা and there is extrarenal loss, এগুলো কিছু আনকমন কোর্স ডায়েট যারা হচ্ছে এক্সট্রিম ডায়েট যারা ফলো করে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা যারা একেবারেই খেতে পারে না, এবং ল্যাক্সেটিভ ইউজ, অনেকটা ডায়রিয়া যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে, কপিয়াস পারস্পিরেশন, একটা বার্ন বা সেপসিসের রোগী, তার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঘামের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তাহলে এসব ক্ষেত্রে এক্সট্রারেনাল লস হবে এবং এদের ক্ষেত্রে এবিজি করে তুমি কোনো ফাইন্ডিংস পাবা না। আচ্ছা, এইবার আসলে মূল ইম্পর্টেন্ট জিনিসটা আসলে রেনাল লস, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি পাই, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস অ্যান্ড নর্মাল অর ভেরিয়েবল পিএইচ। ভেরিয়েবল পিএইচটা মূলত অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টিবায়োটিক অর হাইপোম্যাগনেসিমিয়া। হাইপোম্যাগনেসিমিয়া তোমার রেনাল হেরিডিটারি রেনাল কোনো চ্যানেলোপ্যাথির কারণে হতে পারে, অথবা এটা অ্যাকুয়ার্ড হতে পারে।
অ্যান্টিবায়োটিক আমি অলরেডি বলে ফেলেছি, পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, সিসপ্লাটিন, এগুলো হচ্ছে কি তোমার রেনাল লস করবে এবং এগুলো অ্যাসিড বেস ইমব্যালেন্স থাকবে না এদের ক্ষেত্রে। যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় এবং রেনাল লস হয় তাহলে মূলত এটা দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাকিউট হলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, আর ক্রনিক হলে সেটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 ও টাইপ 2। ওকে, এছাড়া তোমরা মনে রাখতে পারো। বলো ম্যাডাম, ভেরিয়েবল অ্যাসিড বেস বলতে কি বোঝাচ্ছে ম্যাডাম? এখানে রিপোর্টে কেমন ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে হচ্ছে কি তুমি ফিক্স কোনো অ্যালকালোসিস বা অ্যাসিডোসিস পাবা না, ইন মোরাললেস এটা তুমি নরমাল পাবা। ঠিক আছে, এদের ক্ষেত্রে কোনো ইউনিক কম্বিনেশন থাকবে না যে এইটাতে অ্যাসিডোসিস পেতে হবে বা অ্যালকালোসিস পেতে হবে। যখন তুমি অ্যাসিডোসিস অ্যালকালোসিস কোনোটাই পাবা না আসলে। ওকে, আচ্ছা এবার আসো তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস যদি আমরা পাই রেনাল লস, তাহলে হয় এটা আরটিএ অথবা এটা ডিকে। আর যদি তা আমরা মেটাবলিক অ্যালকালোসিস পাই তখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। আচ্ছা এখানে একটু জটিলভাবে ভাগ করা আছে, যেটা আমার জন্য দরকার, তোমাদের জন্য এটা একটু কঠিন হয়ে যেতে পারে। আমি এটাকে মার্চ করে দিব কিরকম? আমরা আসলে মেটাবলিক অ্যালকালোসিস উইথ রেনাল লস পেলে আমরা ইউরিনারি ক্লোরাইডটা দেখি। ইউরিনারি ক্লোরাইড দিয়ে আবার দুই ভাগে ভাগ করি। ইউরিনারি ক্লোরাইড যদি হাই থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার নরমাল স্যালাইন রেজিস্ট্যান্ট একটা ভ্যারাইটি আছে, আর যদি ক্লোরাইড লো থাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্যালাইন সেনসিটিভ। স্যালাইন রেজিস্ট্যান্ট এবং স্যালাইন সেনসিটিভ বলতে বোঝা যায় এই সমস্ত রোগীদেরকে যদি তুমি ট্রিট করো উইথ নরমাল স্যালাইন দিয়ে তাহলে ইউরিনারি ক্লোরাইড যাদের ক্ষেত্রে লো তারা কারেকশন হয়ে যাবে, যারা হাই তারা কারেকশন হবে না। তাই এটা তোমরা চাইলে মনে রাখতে পারো অথবা তোমরা এটা চাইলে মার্চ করে ফেলতে পারো। আমি তোমাদের মার্চ করে বলছি, when you get metabolic alkalosis with renal loss, পরবর্তী কাজ তোমার হবে আসলে ব্লাড প্রেশারের দিকে তাকানো, হাইপারটেনসিভ অর নর্মোটেনসিভ। যদি নর্মোটেনসিভ হয় উইথ মেটাবলিক অ্যালকালোসিস তাহলে ডায়াগনোসিস খুব বেশি কিছু হবে না, 2-3টা হবে। ডায়ুরেটিক ইনডিউসড হতে পারে, ভমিটিং বা গ্যাস্ট্রিক লাভাজ হতে পারে, আর হচ্ছে বার্টার অ্যান্ড জিটলম্যান সিনড্রোম। এই 4-5টার বাইরে আর হবে না। তাহলে হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, নর্মোটেনসিভ মিন্স ডায়ুরেটিক, জিটলম্যান, বার্টার অ্যান্ড গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আচ্ছা এবার আসো, যদি পেশেন্ট হাইপারটেনসিভ হয়, হাইপারটেনসিভ হলে আমার কাজ হয়ে যাবে পেশেন্টকে অ্যালডোস্টেরন এবং রেনিন কনসেন্ট্রেশন দেখা। হাই অ্যালডোস্টেরন অ্যান্ড লো রেনিন, যেটাকে আমরা বলি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, ইট কুড বি অ্যান অ্যাড্রিনাল অ্যাডিনোমা অর হাইপারপ্লেসিয়া, যেটাকে আমরা বলি কন সিনড্রোম। যদি হাই রেনিন অ্যান্ড হাই অ্যালডো হয় তাহলে এটা এসেনশিয়াল হাইপারটেনশন, renovascular hypertension, malignant hypertension. Rarely it could be a case of renin secreting tumor. আচ্ছা এবার আসো, অ্যালডো এবং রেনিন দুটোই সাপ্রেসড কিন্তু পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, তাহলে তোমাকে বুঝতে হবে এই ক্ষেত্রে দেয়ার ইজ অ্যান অল্টারনেট সোর্স অফ হাইপারটেনশন, যেটা কিনা তোমাকে সাপ্রেস করে ফেলতেছে রাস এক্সিসকে। এই অল্টারনেট সোর্স কোত্থেকে আসতে পারে? অনেকভাবে আসতে পারে। ঠিক আছে, ইভেন তোমার কুশিং সিনড্রোমে এখানে যদিও নর্মাল লেখা আছে, কুশিং সিনড্রোমে কিন্তু সাপ্রেসড হয়ে যেতে পারে, কারণ এই ক্ষেত্রে তো আসলে দিস ইজ মিডিয়েটেড বাই কর্টিসল। কিছু এক্সাম্পল আছে, তার মধ্যে লিডল সিনড্রোম, এক্সোজিনাস মিনারেলোকর্টিকয়েড, অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস, কিছু ড্রাগস আছে গ্লাইসিরাইজিক অ্যাসিড অ্যান্ড কার্বিনক্সোলন। এই যে কার্বিনক্সোলন, গ্লাইসিরাইজিক অ্যাসিডকে বাংলায় বলে যষ্টি মধু, নাম শুনছো বোধহয়, যষ্টি মধু বিভিন্ন ধরনের মেডিসিনের মধ্যে থাকে। আর কার্বিনক্সোলন যেটা, এটা থাকে হচ্ছে সাদা পাতা, জর্দা, এগুলোর মধ্যে থাকে চুইং টোব্যাকো। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে অল্টারনেট সোর্সে হাইপারটেনশন করে এবং এরা রেনিন এবং অ্যালডোকে সাপ্রেস করে ফেলে। তাহলে এই হচ্ছে ইন আ নাটশেল অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ হাইপোক্যালেমিয়া। পিরিয়ডিক প্যারালিসিস, একটু পরে এই টাইম আউট হয়ে যাবে, তো আমি আরো 10-15 মিনিটের জন্য হয়তো একটু ঢুকবো। হাইপোক্যালেমিক প্যারালিসিস নিয়ে যদি আসে সেই ক্ষেত্রে ফ্লোশিটটা কি? সেক্ষেত্রে ফ্লোশিট উইল বি মোর অর লেস দ্য সেম, তবে হাইপোক্যালেমিক প্যারালিসিসের কিছু আলাদা এন্টিটি আছে যেটা আগের ইভ্যালুয়েশনে আসে নাই, যেমন তোমার থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালিসিস এবং হচ্ছে ফ্যামিলিয়াল পিরিয়ডিক প্যারালিসিস, কারণ এগুলো হচ্ছে গিয়ে তোমার অ্যাসিড বেস ইমব্যালেন্স করে না এবং হচ্ছে গিয়ে তোমার পটাশিয়াম এক্সক্রিশনও তুমি বেশি পাবা না কিডনিতে। তাহলে তুমি হাইপোক্যালেমিয়া উইথ প্যারালিসিস পেলা একটা পেশেন্টের, তুমি কি করবা? একই রকম ভাবে তুমি ইউরিনারি পটাশিয়াম দেখো এবং অ্যাসিড বেস ব্যালেন্স দেখো। urinary potassium excretion is not high and the acid base balance is normal, যদি এরকম হয় তাহলে তোমার কাজ হবে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি নেওয়া এবং পেশেন্টের কোনো থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা সেটার হিস্ট্রি নেওয়া।
যদি পেশেন্টের থাইরয়েড ডিসঅর্ডার থাকে তার মানে দিস ইজ হাইপারথাইরয়েডিজম, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালিসিস। যদি না থাকে তখন আমরা ফ্যামিলি হিস্ট্রি নিব, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে ফ্যামিলিয়াল হাইপোক্যালামিক পিরিয়ডিক প্যারালিসিস, যদি না থাকে তাহলে আবারও আমরা থাইরোটক্সিসিটি আছে কিনা থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখব, পেয়ে গেলে থাইরোটক্সিক পিরিয়ডিক প্যারালিসিস। আচ্ছা, এই আর্মটা যদি আমি বাদ দিই, বাকি আর্ম জাস্ট লাইক অ্যাজ আই হ্যাড সেড বিফোর, হাই পটাশিয়াম এক্সক্রিশন উইথ অ্যাবনর্মাল অ্যাসিড বেস ব্যালেন্স, যদি অ্যালকালোসিস থাকে অ্যালডোস্টেরোনিজম, জিটালম্যান বার্টার অ্যান্ড ডায়াবেটিক, যদি অ্যাসিডোসিস থাকে তাহলে আরটিএ আবার শগ্রেন্স হতে পারে, কখনো কখনো সিভিয়ার ডায়রিয়াতে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। এই ফ্লোশিটটা হচ্ছে গিয়ে ধরো তোমাকে পরীক্ষায় আমি একটা প্রশ্ন দিলাম যে একটা 30 বছরের ছেলে রিকারেন্ট periodic weakness of all 4 limbs নিয়ে আসলো, how will you evaluate? তার পটাশিয়াম পাওয়া গেল 2.5, এটা হচ্ছে সেটা। তাই এখানে তোমার অ্যাসিডোসিস, অ্যালকালোসিস এতক্ষণ আমরা যা পড়লাম তা তো আসবেই, তার বাইরে থাইরোটক্সিকোসিসটা যোগ হয়ে যাবে এবং ফ্যামিলিয়াল পিরিয়ডিক প্যারালিসিস যোগ হয়ে যাবে, এবং মূলত ক্রনিক কেসগুলো আসবে, কারণ রিকারেন্ট উইকনেস তো আর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হবে না। তাহলে মূলত অ্যাসিডোসিস যদি আসে সেখান থেকে আরটিএটাই আসবে, বাকিগুলো বাদ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তোমরা প্রশ্ন থাকলে এবার মনে করতে পারো। পরের অংশ তো হচ্ছে জিটেলম্যান বার্টার এমি লিডল সিনড্রোম নিয়ে কিছু কথা আছে। আচ্ছা, ইসিজি চেঞ্জটা তোমাদের একটু দেখা ফেলা দরকার। ইসিজিটা, দিস ইজ দ্য টিপিক্যাল ইসিজি অফ হাইপোক্যালামিয়া, টি ওয়েভের পরে অ্যাপিয়ারেন্স অফ ইউ ওয়েভ। দুটো জিনিস হয়, একটাকে বলা হয় ক্যামেলস তাহলে এই যে দেখতেছো টি ওয়েভ ফলোড বাই ইউ ওয়েভ, দিস ইজ দ্য টিপিক্যাল প্যাটার্ন অফ হাইপোক্যালামিয়া, ইটস কল্ড ক্যামেল হাম্প। আর রোলার কোস্টার ইফেক্টটা হচ্ছে যখন হাইপোক্যালামিয়া হয় তখন কখনো কখনো টি ওয়েভটা ইউ ওয়েভের সাথে মার্চ করে যায়। টি ওয়েভটা যখন ইউ ওয়েভের সাথে মার্চ করে যায় তখন দেখে মনে হয় কি দেয়ার ইজ প্রলংড কিউটি ইন্টারভেল। ঠিক আছে, আসলে এটা কিন্তু কিউটি ইন্টারভেল না, এটা আসলে ইউ ওয়েভ মার্জিং উইথ দ্য টি ওয়েভ। তাহলে এই যে তোমার একটা গায়ের উপরে উঠে যাচ্ছে, এটাকে বলা হয় রোলার কোস্টার ইফেক্ট। আর বাকি যা যা কিছু হয় তোমরা তো জানোই, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক হতে পারে, যদি তোমার বেশি খারাপ ধরনের হয় তাহলে এট্রিয়াল ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে, এগুলো সবই হওয়া পসিবল। আচ্ছা, টিটিকেজি বলে একটা ফর্মুলা ইউজ করা হয়, সেটা হচ্ছে ট্রান্সটিউবুলার পটাশিয়াম গ্রেডিয়েন্ট। টিটিকেজিটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট অন ইউরিনারি অ্যান্ড প্লাজমা অসমোলালিটি অ্যান্ড ইউরিনারি অ্যান্ড প্লাজমা পটাশিয়াম কনসেন্ট্রেশন। যদি কারো হাইপোক্যালেমিয়া থাকে তাহলে টিটিকেজি 3-এর নিচে যাওয়া উচিত। 3-এর নিচে যাওয়া মানে হচ্ছে কিডনি অ্যাডিকুয়েটলি রেসপন্ড করছে এবং পটাশিয়ামটাকে রিটেন করছে। যদি কারো টিটিকেজি 4-এর উপরে থাকে তাহলে বুঝতে হবে তার রেনাল লস হচ্ছে ডিউ টু ডিস্টাল পটাশিয়াম সিক্রিশন। এটা কখন কাজে লাগবে আমার? এটা কাজে লাগবে দুটো সিনারিওতে। একটা হচ্ছে একটা সিকেডির পেশেন্ট, ঠিক না, একটা চিলড্রেন যার ক্ষেত্রে তুমি 24 আওয়ার ইউরিনটা নিতে পারবে না, অথবা যাদের ক্ষেত্রে ইউরিন কালেকশন করা জটিল,
তাদের ক্ষেত্রে একটা স্পটে ইউরিন স্যাম্পল দিয়ে তুমি টিটিকেজি করে ফেলতে পারবা। টিটিকেজি ইজ মোর সেন্সিটিভ দেন দ্য 24-hour ইউরিনারি অথবা আদার স্যাম্পলস অফ ইউরিন। তাহলে তার থেকে তুমি যদি সরাসরি টিটিকেজি করতে পারো তাহলে এটাই হচ্ছে কি তোমার জন্য ভালো, যে তুমি বুঝতে পারবা whether there is renal or exrenal loss। ঠিক আছে, আচ্ছা ট্রিটমেন্ট আমি বলেই ফেলেছি যে আজকে আর আমি তোমাদের ট্রিটমেন্ট পর্যন্ত যেতে যাচ্ছি না। Gentleman Bartter syndrome, little AME glucocorticoid remediable। একটা দুটো কথা বলে দেই, এই জিনিসগুলো আমরা কখন সাসপেক্ট করি, লিডল অথবা গ্লুকোকর্টিকয়েড রেমিডিয়েবল অথবা অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস। পেশেন্টের প্রেজেন্টেশন পুরোপুরি কন সিনড্রোমের মতোই হবে, যে হাইপারটেনশন থাকবে, হাইপোক্যালেমিয়া থাকবে। আমি পরে গিয়ে সিটি স্ক্যান করে কিছু লোকালাইজ করতে পারবো না, এবং অ্যালডোস্টেরন এবং রেনিনটা সাপ্রেস থাকবে। অ্যালডোস্টেরন হাই থাকবে না, অ্যালডোস্টেরন লো থাকবে বা সাপ্রেস থাকবে। তখন আমাকে এই আনকমন ডিসঅর্ডারগুলো চিন্তা করতে হবে। এগুলা সবই ফাইনাল ডায়াগনোসিস হবে হচ্ছে জেনেটিক মিউটেশনাল স্টাডির মাধ্যমে, যেটা আমরা করতে পারি না, যে কারণে আমরা ডায়াগনোসিস করতেও পারি না। লিডল সিনড্রোমে কি হয়, তোমার এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল যেটা থাকে রেনাল টিউবুলে, এটা কনস্টিটিউটিভ অ্যাক্টিভেশন, নিজে থেকেই সে অ্যাক্টিভ থাকে, সারাক্ষণ সোডিয়াম রিটেনশন করতে থাকে, যে কারণে সল্ট রিটেনশন উইথ হাইপারটেনশন হয়। এবং এটা যেহেতু অল্টারনেট সোর্স অফ হাইপারটেনশন, ইট সাপ্রেসেস দ্য রাস অ্যাক্সিস, যেই কারণে তোমার অ্যালডোরেনিন দুটোই লো। আর্লি এজে শুরু হবে এবং অল্প বয়সে হাইপারটেনশন, হাইপারটেনসিভ যে কমপ্লিকেশন সেগুলো নিয়ে প্রেজেন্ট করা যাবে অটোসোমাল ডমিনেন্ট। অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার কর্টিসল যেটা আছে, কর্টিসলকে কনভার্ট করে হচ্ছে গিয়ে 11 বিটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম, যেটা রেনাল টিউবুলে থাকে। কোনো কারণে যদি এই এনজাইমটা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কর্টিসল ডিঅ্যাক্টিভেশন হয় না, কর্টিসলের লেভেল অনেক বেড়ে যায়। সেটা তখন কি করে, সরাসরি মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে স্টিমুলেট করে, অ্যান্ড ইট লিডস টু হাইপারটেনশন। বাট এই ক্ষেত্রে তো তোমার মিনারেলোকর্টিকয়েড ইজ নট হাই, কর্টিসলটা নর্মাল কর্টিসলটাই হাইপারটেনশন করছে, বিকজ এটা ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। এই কারণে এটাকে বলা হয় অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস। তাহলে এই ক্ষেত্রেও আমরা অ্যালডোরেনিন সাপ্রেস পাবো। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড রিমেডিয়েবল অ্যালডোস্টেরনিজম যেটা, সেখানে একটা কাইমেরিক একটা প্রোটিন তৈরি করা হয়। অ্যালডোস্টেরন সিনথেস যে জিন থাকে, সেই অ্যালডোস্টেরন সিনথেস জিনের সাথে তোমার 11 বিটা হাইড্রক্সিলেজ যেটা হচ্ছে গিয়ে তোমার গ্লুকোকর্টিকয়েড সিনথেসিস করে। এই দুইটা তৈরি হয়ে একটা ফিউশন প্রোটিন তৈরি হয়, মানে ফিউশন একটা জিন তৈরি হয়, যার ফলশ্রুতিতে যেই অ্যালডোস্টেরনটা তৈরি হয়, ইট ইজ আন্ডার দ্য এসিটিএইচ কন্ট্রোল। আচ্ছা, এসিটিএইচ কন্ট্রোল করে বলে অ্যালডোস্টেরন সিক্রেশন হচ্ছে এসিটিএইচ এর প্রভাবে। এবং গ্লুকোকর্টিকয়েড রিমেডিয়েবল বলার কারণ এই অর্থে, যেহেতু এসিটিএইচটা কর্টিসলকে সিক্রেট করে এবং একটা নেগেটিভ ফিডব্যাক লুপ আছে, এই রোগীকে যদি তুমি স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করো তাহলে এসিটিএইচ কে সাপ্রেস করবে, এসিটিএইচ আবার অ্যালডোস্টেরনকে সাপ্রেস করে ফেলবে, সো দ্যাট ইট ইজ রিমেডিয়েবল বাই দি ইউজ অফ গ্লুকোকর্টিকয়েড। এই কারণে এটাকে গ্লুকোকর্টিকয়েড রিমেডিয়েবল অ্যালডোস্টেরনিজম বলে। হাউএভার এই ক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো এই কাইমেরিক জিনের প্রভাবে অ্যালডোস্টেরন সিক্রেশন হচ্ছে, যেটা হাইপারটেনশন করছে। এই কারণে এই ধরনের পেশেন্টে তুমি অ্যালডোস্টেরন হাই পাবা, রেনিন লো পাবা, জাস্ট লাইক প্রাইমারি অ্যালডোস্টেরনিজম। কিন্তু তুমি সিটি স্ক্যান করে কিছু ডিটেক্ট করতে পারবা না। বাকি দুইটা এন্টিটিতে তুমি সিটি স্ক্যানেও কিছু পাবা না, এবং এদের ক্ষেত্রে তুমি অ্যালডোস্টেরনও লো পাবা। ওকে, আমার মনে হয় তোমাদের জন্য এইটুকু জানাই যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু তোমাদের প্রয়োজন নেই। আর জিটেলম্যান আর বার্টারটা অল্প বয়সে হয়, জিটেলম্যানটা একটু বেশি বয়সে হয়। বার্টারটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলেতে যে তোমার চ্যানেল থাকে সেটার মিউটেশন, আর জিটেলম্যান হচ্ছে কি তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। বার্টার যেহেতু অনেক অল্প বয়সে হয়, হিস্ট্রিটা শুরু হয় কিভাবে, ফিটাল পলিউরিয়া থাকে, ফিটাল পলিউরিয়ার কারণে ম্যাটারনাল পলিহাইড্রামনিয়াস থাকে, প্রিম্যাচিওর লেবারের হিস্ট্রি থাকে। খুব অল্প বয়স থেকে এদের পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড ডিহাইড্রেশন থাকে। আচ্ছা, ক্রনিক ইলনেস যদি কারো থাকে উইথ মেটাবলিক অ্যালকালোসিস, তাহলে দেয়ার উইল বি গ্রোথ রিটার্ডেশন। এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের হাইপারক্যালসিউরিয়া থাকে অ্যান্ড দেয়ার ইজ নেফ্রোক্যালসিনোসিস। ট্রিটমেন্ট না হলে দে ডাই আর্লি বিকজ অফ নেফ্রোক্যালসিনোসিস অ্যান্ড রেনাল ফেলিওর। জিটেলম্যানটা বেশি বয়সে প্রেজেন্ট করে, এবং জিটেলম্যান তোমার যেটা হয় সেটা হচ্ছে কি এদের ক্ষেত্রে মূলত হাইপোম্যাগনেসিমিয়া থাকে, অ্যালকালোসিস থাকে, অ্যান্ড দে প্রেজেন্ট উইথ টিটানি, টিংলিং অ্যান্ড নামনেস। এদের ক্ষেত্রে তোমার নেফ্রোক্যালসিনোসিস থাকে না, ইউরিনারি ক্যালসিয়ামটা লো থাকে,
এবং এদের ক্ষেত্রে তোমার গ্রোথ রিটার্ডেশন এবং অন্যান্য ফিচার্স অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, তোমাদের যদি আমি 2-একটা কেস সিনারিও বলি তাহলে বোধহয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি লাস্টে গিয়ে বলছি, তার আগে আমি তোমাদের প্রশ্ন নিই। বলো, যার প্রশ্ন আছে আনমিউট করে প্রশ্ন করো, নিজে নিজেকে আনমিউট করে নাও। কারোর কি কোনো প্রশ্ন নাই? এসব ক্ষেত্রে সন্দেহ হয় তোমরা হয়তো বা কম্পিউটারটা অন করে রেখে অন্য কোথাও চলে গেছো, নাকি না আছো আশেপাশে? আছি ম্যাডাম। আছি ম্যাম। আছি ম্যাডাম। আচ্ছা, তাহলে প্রশ্ন নেই কোনো? বুঝতে পেরেছো পুরোটা? জি ম্যাডাম। জি ম্যাডাম। ম্যাডাম আপনার নেক্সট পরের যে অ্যাপ্রোচটা দেখাইছিলেন সেখানে রিকারেন্ট প্যারালাইসিস, যেটা হাইপোক্যালেমিক প্যারালাইসিস, সেটা জিআই লসটা আসবে না ম্যাডাম অ্যাপ্রোচে? জিআই লস আসবে না এই কারণে, জিআই লসের যে কারণগুলো আমরা বললাম তাই না, যেমন হচ্ছে গিয়ে তোমার ভিলাস অ্যাডিনোমা, তারপর ফিস্টুলা, ডায়রিয়া, আর কি বললাম, এগুলো তো আসলে খুব একটা কমন সিনারিও না। আর এগুলোর আসলে হয় কি প্রেজেন্টেশন অন্যভাবে হয়ে যায়, ঠিক না? ও তোমার কাছে হয়তো বা আসবেই হচ্ছে গিয়ে ও ভলুমিনাস ডায়রিয়া নিয়ে, ও হাইপোক্যালেমিয়ার কমপ্লেন করবে না, তখন হয়তো অ্যাসোসিয়েটেড হাইপোক্যালেমিয়া তুমি পাবা। বাকি যেগুলো আমি বললাম ওগুলো একটু ট্রিকি এই কারণে যে কোনোটাই কিন্তু সরাসরি তোমার কাছে ম্যানিফেস্টেশন অফ দ্য প্রাইমারি ডিজিজ নিয়ে আসবে না, ও হাইপোক্যালেমিক উইকনেস নিয়ে আসবে। বুঝতেছো? তোমাকে খুঁজে খুঁজে গিয়ে বের করতে হবে যে ওর তো আরটিএ আছে, ওর তো ফ্যামিলিয়াল পিরিয়ডিক প্যারালাইসিস, বাট যেটা জিআইটি কারণ সে হাইপোক্যালেমিয়া নিয়ে ডাক্তারের কাছে যাবে না, সে ডায়রিয়া নিয়েই যাবে, এই কারণে আসলে ইনক্লুড করা হয় না। জি ম্যাডাম। ওকে, আচ্ছা, আর কিছু? আচ্ছা, আমি তোমাদের তাহলে দু একটা গল্প বলি, তোমাদের এর মধ্যে যদি প্রশ্ন মন থাকে প্রশ্ন মাথায় রাখো। এই গল্পগুলো আমি বলছি কিনা খেয়াল নাই, বললেও বলে থাকতে পারি। একটা মেয়ে তোমার ফ্র্যাকচার ফিমোরাল নেক নিয়ে আসছিল, এই গল্পটা কি করছিলাম? না ম্যাডাম, বলেছিলেন বলবেন পরে। ও আচ্ছা, তাহলে আজকে হচ্ছে বলার সময়। মেয়েটা আমার কাছে রেফার্ড হয়ে আসছিল অর্থোপেডিক্স থেকে, ঠিক আছে? তার বাইল্যাটারাল ফিমোরাল নেকচার ফ্র্যাকচার, বাইল্যাটারাল ফ্র্যাকচার অফ ফিমোরাল নেক ছিল। মেয়েটা একটুখানি শর্ট স্ট্রেচার, তার স্ট্রেচারটা একটু শর্ট। আসলো আমার কাছে, যাই হোক ওরা হচ্ছে গিয়ে ওটা সার্জারি করবে। ইন দ্য মিন টাইম রুটিন ইনভেস্টিগেশন করতে গিয়ে ইলেকট্রোলাইট করলো, ইলেকট্রোলাইট করে তার হাইপোক্যালেমিয়া পাওয়া গেল। মেয়ের কিন্তু কোনো কমপ্লেন নাই, ইলেকট্রোলাইট করে হাইপোক্যালেমিয়া পাওয়া গেল। তা আমি আমার কাছে রেফারেল পাঠালো, আমি রিপিট করাতে দেখলাম যে আসলে হাইপোক্যালেমিয়া। তখন আমি ধাপে ধাপে যা যা টেস্ট করতে দিতে হয়, প্রথমে আমি তাকে করতে দিলাম, সাথে করতে দিলাম আর্টেরিয়াল ব্লাড গ্যাস। 24 আওয়ার ইউরিনারি ইলেকট্রোলাইটে পটাশিয়াম ওয়াজ হাই, তার মানে দেয়ার ওয়াজ রেনাল এক্সক্রিশন। আর্টেরিয়াল ব্লাড গ্যাস করে পাওয়া গেল হচ্ছে গিয়ে ওর ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদের বলবো, তোমাদের অ্যাসিডোসিস অ্যালকালোসিস পড়াচ্ছিলাম, শেষ করতে পারি নাই। তুমি কিন্তু কম্পেনসেটেড কেস বা লং স্ট্যান্ডিং কেসে খুব বেশি অ্যানোমালি আশা করো না। যখন তুমি দেখবা যে না 7.35 এর থেকে একটু কম, তখনই বুঝবা যে এটা অ্যাসিডোসিস হওয়ার একটা পসিবিলিটি আছে। তখন তুমি কম্পেনসেটরি ভ্যালুগুলোর দিকে তাকাবো। ওর ক্ষেত্রে ঠিক সেরকমই ছিল, তার মানে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস ওর ক্ষেত্রে ছিল। তখন আমি কি করলাম, তখন আমি ব্লাড প্রেশার ছিল ওর নর্মাল। তাহলে নর্মোটেন্সিভ একটা ফিমেল, তার ক্ষেত্রে রেনাল লস আছে এবং তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস আছে। তারপর আমি যেটা করলাম, অ্যানায়ন গ্যাপ এগুলো ক্যালকুলেট করে দেখলাম, শি হ্যাড নন অ্যানায়ন গ্যাপ হাইপারক্লোরেমিক হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে কি? তার মানে হচ্ছে এটা কেস অফ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যাই হোক। তো ওকে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস চিন্তা করে আমি ট্রিটমেন্ট দিয়ে দিলাম, এবং ট্রিটমেন্ট দিলে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্ড করে। তুমি এই ধরনের পেশেন্টকে যদি প্রোপ্রানল দাও, মানে যে সমস্ত কারণ ট্রান্সসেলুলার শিফট হয়, ওই ধরনের এজেন্ট দিলে ভালো কাজ করে। তো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ট্রিটমেন্ট শুরু করলাম। তার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সেকেন্ডারি কিন্তু কোনো কিছুর হিস্ট্রি নাই। ইনহেরিটেড কজ আমরা দেখতে পারি নাই। এই মেয়েটার পলিউরিয়া পলিডিপসিয়া ছিল, ঠিক আছে? শি হ্যাড নেফ্রোজেনিক ডিআই।
আচ্ছা, তারপর যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে কেস রিপোর্ট করবে তোমাদের মতোই একজন, আমাদের একটা সারোগেট স্টুডেন্ট, সে বললো ম্যাডাম আমি কেস রিপোর্ট করি। আমি বললাম ঠিক আছে করো। তারপরে এই রোগীটা আবার আসা শুরু করলো। তখন কারণ খুঁজতে গিয়ে আমরা সেই রোগীকে ইনভেস্টিগেশন করতে দিলাম। তাকে ড্রাই আই, ড্রাই মাউথ, আর্থ্রালজিয়া, র্যাশ, কোনো কিছুর হিস্ট্রি সে দিল না। আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখলাম এএনএটা হাই। এএনএ হাই হওয়াতে তো এবার ধন্দে পড়ে গেলাম, কারণ এসএলই তো কোথাও কজের মধ্যে নাই। কজের মধ্যে আছে হচ্ছে গিয়ে অন্যান্য কানেকটিভ টিস্যু ডিজিজগুলো আছে, শগ্রেন সিনড্রোম আছে, হাইপার প্যারাথাইরয়েডিজম আছে। হাইপার প্যারাথাইরয়েডিজম আমরা এক্সক্লুড করে ফেলছি, ছিল না। মাল্টিপল মাইলোমা ছিল না, সবই এক্সক্লুড করা হয়ে গেছে। পরে যেটা ওটা ডিস্টাল আরটিএ ছিল, ডিস্টাল আরটিএতে ফ্র্যাকচার হয়। হ্যাঁ, আচ্ছা, পরে আমরা এএনএ পজিটিভ পেয়ে এবার যেটা করলাম অ্যান্টি এসএসএ, অ্যান্টি এসএসবি করতে দিলাম। তার অ্যান্টি এসএসএ, অ্যান্টি এসএসবি দুটোই হাই টাইটারে পজিটিভ আসলো এবং তার ডায়াগনোসিস হলো হচ্ছে শগ্রেন সিনড্রোম। তারপরে আমরা তাকে লিভ বায়োপসি প্ল্যান করছি, এখন পর্যন্ত করা হয় নাই। তাহলে ওই যে বললি না যে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, এইভাবে একটা ফ্র্যাকচার ফেমোরাল নেক থেকে আলটিমেটলি হাইপোক্যালেমিয়া থেকে মেটাবলিক অ্যাসিডোসিস, তার থেকে হচ্ছে গিয়ে তোমার ডিস্টাল আরটিএ থেকে শগ্রেন সিনড্রোম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই কেসের ডায়াগনোসিসটা। আচ্ছা, বার্টারি রোগীর কেস হিস্ট্রি বলেছিলাম তোমাদের, আমাদের একটা কেস রিপোর্ট আছে না ম্যাডাম? আচ্ছা, সেটা বলি। এটা আমাদের আমেরিকান জার্নাল অফ মেডিকেল কেস রিপোর্ট, তোমরা খুঁজলেই পাবা আমেরিকান জার্নাল অফ মেডিকেল কেস রিপোর্ট। বার্টার সিনড্রোম দিলে এই কেস রিপোর্টটা আমরা করেছিলাম, এটা পেয়ে যাবা, খুঁজলেই পেয়ে যাবা, খুঁজে দেখো। ছেলেটার অল্প বয়স থেকে ওর মা নিয়ে আসছিল হচ্ছে রিকারেন্ট উইকনেস নিয়ে, আর কিছু ছিল না, রিকারেন্ট উইকনেস নিয়ে আসছিল মা। অল্প বয়স থেকে তার এরকম হয় যে বেশি খেলাধুলা করলে, রোদ্রে দৌড়াদৌড়ি করলে সে উইক হয়ে যায়, শুয়ে থাকে, তারপরে আবার স্যালাইন ডাব টাব খেলে ভালো হয়ে যায়। আচ্ছা, আরো কিছু হিস্ট্রি দিল, সেটা হচ্ছে গিয়ে তার প্রিটার্ম বার্থ ছিল, মোস্ট লাইকলি পলিহাইড্রামিয়াস ছিল, এবং ছেলেটা 17-18 বছর বয়স, কিন্তু তার গ্রোথ রিটার্ডেশন এবং ডিলেড পিউবার্টি আছে। গ্রোথ রিটার্ডেশন, ডিলেড পিউবার্টি অনেক ইলনেস থেকে হতেই পারে এবং বার্টার সিনড্রোমে হয়, সেটা তো তোমরা জানোই। তো এই কারণে আমাদের কাছে ভর্তি হয়েছিল গ্রোথ রিটার্ডেশন, ডিলেড পিউবার্টি। খুঁজতে গিয়ে দেখা গেল হাইপোক্যালেমিয়া এবং তার একদম টিপিক্যাল পলিইউরিয়া, পলিডিপসিয়া আছে। হি হ্যাড ডায়াবেটিস ইনসিপিডাস, হি অলসো হ্যাড কনস্টিপেশন। ডাব কলা খেলে ভালো হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা যেটা করলাম আবারও সেই ইলেকট্রোলাইট রিপিট করলাম। 24 আওয়ার ইউরিনারি ইলেকট্রোলাইট হাই পাওয়া গেল, এবিজি করে মেটাবলিক অ্যালকালোসিস পাওয়া গেল। পেশেন্ট ওয়াজ নর্মোটেনসিভ। তখন মেটাবলিক অ্যালকালোসিস দেখে আমরা চিন্তা করলাম ইট কুড বি জিটেলম্যান অর বার্টার। তখন সাপোর্টিভ যা যা ছিল, ইউরিনারি ক্যালসিয়াম হাই পাওয়া গেল এবং কিডনিতে তোমার ফ্লেক্স অফ ক্যালসিফিকেশন ছিল, নেফ্রোক্যালসিনোসিস, ক্রিয়েটিনিন একটু বেশি ছিল। আর সিরাম ম্যাগনেসিয়াম তো নর্মাল ছিল। সো ইট ওয়াজ আ কেস অফ বার্টার সিনড্রোম। পরবর্তীতে ওই ছেলেকে আমরা প্রোপ্রানোলল, স্পাইরোল্যাকটোন, ইন্ডোমেথাসিন দেই, তার ক্রিয়েটিনিনটা স্ট্যাটিক হয়ে যায় এবং পেশেন্ট ইজ ডুইং ওয়েল, পেশেন্ট এখন ভালো আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি তোমার কেস অফ বার্টার সিনড্রোম। জিটেলম্যান সিনড্রোম আমরা এই পর্যন্ত বেশ কিছু ম্যাডাম বলো। ম্যাডাম এই পেশেন্টগুলোকে প্রোপানল, স্পাইরোল্যাকটোন এগুলো কি ম্যাডাম লাইফ লং খেতে হবে এদের? হ্যাঁ, ওর তো চ্যানেলোপ্যাথি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, আছে কি নাই? তো নাই তো। কারণ ছেলেটার একটা পর্যায়ে স্পাইরোল্যাকটোনে থাকার পরে তার পেইনফুল গাইনিকোমেশিয়া হয়, সে আসে। হাউএভার এটা যে অল্টারনেট যে ড্রাগ আছে তোমার অ্যামিলোরাইড বা ট্রাইমটেলিন, এগুলো স্পাইরোল্যাকটোনের মতো অত ইফেক্টিভ না। Ultimately, we considered the risk-benefit ratio for the patient and we continued the drug spironolactone. পরবর্তীতে গিয়ে তার এই যে সাইড এফেক্টটা হচ্ছিল সেটাও ভালো হয়ে যায়, আর ঝামেলা হয়নি। তাহলে এই রোগীর ক্ষেত্রে তো তোমাকে বিবেচনা করতে হবে যে ওর ক্ষেত্রে তো এটা নিজের থেকে ঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কাজে তোমাকে তো দিতে হবে লাইফ লং। এবং সে ওষুধ পাওয়ার পরে যে হি ওয়াজ কমপ্লিটলি নর্মাল। ঠিক আছে, তা নাহলে হবে কি, তোমার হাইপোক্যালেমিয়া ইনডিউসড যে নেফ্রোপ্যাথি আমি বললাম, এগুলা হয়ে যাবে তো একটা পর্যায়ে গিয়ে সে রেনাল ফেলিওরের থেকে মারা যাবে। সেই ইয়েতে তো আমরা যেতে পারবো না, রিস্কে। ঠিক আছে, আচ্ছা। তো জিটেলম্যানটা বলি। জিটেলম্যান হচ্ছে ইয়াং ফিমেল, শি কেম আফটার চাইল্ড বার্থ, ল্যাকটেটিং মাদার। তার কমপ্লেন ছিল হচ্ছে গিয়ে টিংলিং অ্যান্ড ইন দ্য লিম্বস অ্যান্ড পেরিওরাল প্যারেস্থেসিয়া। এরকম ক্ষেত্রে আমার টিটানি চিন্তা করি, যখন টিংলিং নামনেস থাকে, সেরাম ক্যালসিয়াম প্যানেল করা হলো
নরমাল পাওয়া গেল। আচ্ছা, পাওয়া যাওয়ার পরে ইলেকট্রোলাইট একই সাথে করা হলো, হাইপোক্যালেমিয়া পাওয়া গেল। হাইপোক্যালেমিয়া পাওয়া যাওয়ার পরে আবার 24 আওয়ার ইউরিনারি ইলেকট্রোলাইট হাই পাওয়া গেল, অ্যালকালোসিস পাওয়া গেল, এবং এর ক্ষেত্রে সিরাম ম্যাগনেসিয়াম ওয়াজ লো, 24 hour urinary calcium excretion was also low. Ultimately, it was a case of Gitelman syndrome. জিটেলম্যানের থেকে বার্টারের পার্থক্য এখানেই, বার্টারটা অল্প বয়সে, জিটেলম্যানটা বেশি বয়সে। বার্টারের সিভিয়ারিটি মোর দ্যান জিটেলম্যান। বার্টারে তোমার নেফ্রোক্যালসিনোসিস, হাইপারক্যালসিউরিয়া হয়, যেটা জিটেলম্যানে হয় না। আবার জিটেলম্যানে হাইপোম্যাগনেসিমিয়া হয় এবং টিটানি হয়, যেটা আবার বার্টারে খুব বেশি হয় না। এবং ট্রিটমেন্টের একটা পার্থক্য আছে, বার্টারে ইন্ডোমেথাসিন দিয়ে ট্রিট করতে বলে, যেটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর, যেটা আবার আমরা জিটেলম্যানে দেই না। বার্টারে যেটা হয় সেটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার হাইপারপ্লেসিয়া হয়, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বেড়ে যায়, ওটা কমানোর জন্য পরবর্তীতে গিয়ে আবার ইন্ডোমেথাসিন ইউজ করা যায়। তাহলে এরকম জিটেলম্যানও কয়েকটা আমরা পেয়েছি, দে অল প্রেজেন্টেড লাইক দিস, আমার যতদূর মনে পড়ে, বেশিরভাগই ল্যাকটেটিং মাদারে, আর বার্টারগুলো অল্প বয়সে। আর আরটিএ আমরা এই পর্যন্ত কয়েকটা পেয়েছি, এবং প্রত্যেকটা আরটিএই আমি দেখলাম যে আজ পর্যন্ত যে কয়টা আমি দেখছি সব কয়টা আলটিমেটলি শকরেন্স বলে প্রমাণিত হয়েছে। আর এর বাইরে প্রাইমারি অ্যালডোস্টেরনিজমের রোগী তো আমি অনেক দেখি, আমার বোধহয় 15-20টা বা তার চেয়ে বেশি পেশেন্ট আছে হু ওয়্যার ডায়াগনোসড উইথ কন সিনড্রোম, যদিও এটা খুবই ঝামেলার একটা ব্যাপার। লিডল বলো অথবা এএমই বলো বা জিআরএ, এগুলো ডায়াগনোসিস করতে পারি নাই, কারণ জেনেটিক মিউটেশন অ্যানালিসিসটা আমাদের দেশে হয় নাই। করা গেলে হয়তো বা সেগুলো ডায়াগনোসিস করা যেত। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আমার পড়া আজকে এই পর্যন্ত শেষ। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করো, তা নাহলে আমরা ক্লাস শেষ করবো। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম একটা প্রশ্ন না ম্যাডাম, হচ্ছে আমাদের একটা পেশেন্ট ভর্তি হয়েছে ম্যাডাম, হচ্ছে গত 2 দিন আগে। ওই পেশেন্টটার হচ্ছে কি ডায়াগনোসিস হচ্ছে কি ম্যাডাম, হচ্ছে কি হাইপোক্যালেমিয়া পিরিয়ডিক প্যারালাইসিসে তার 3টা হিস্ট্রি আছে আগে আর কি। সাথে তার এখন এই মুহূর্তে হাইপারটেনশন, এবং হচ্ছে কি ম্যাডাম সিটি স্ক্যানে দেখা গেছে ম্যাডাম হচ্ছে কি তার ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা টিউমার আছে, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে ধরা হচ্ছে ম্যাডাম। তো এই পেশেন্টটার ম্যাডাম হচ্ছে সিটি স্ক্যান করে হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে আর কি, যে ইয়াটা আর কি। কত নাম্বার বেডে ভর্তি হয়েছে? এটা হচ্ছে ম্যাডাম 18তে। মেল না ফিমেল? ম্যাডাম উপরে ম্যাডাম 16 তলায়। ইয়াং মেল ম্যাডাম। বয়স কত? ম্যাডাম এটা 35-40 এরকম হবে ম্যাডাম। 32 থেকে 35 এর মধ্যে। আচ্ছা, তাহলে আমরা যেটাকে বলি প্রিটেস্ট প্রবাবিলিটি ফর কন সিনড্রোম বা প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, কয়েকটা জিনিস দেখতে হয়। তার মধ্যে হচ্ছে ইয়াং অনসেট হাইপারটেনশন, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, সিভিয়ার হাইপারটেনশন, ফ্যামিলি হিস্ট্রি অফ আর্লি অনসেট হাইপারটেনশন, প্রেজেন্স অফ অ্যাড্রিনাল ইনসিডেন্টালোমা, আর হচ্ছে গিয়ে তোমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলি নাই, হাইপোক্যালেমিক হাইপারটেনশন। এই সবগুলো থাকলে প্রিটেস্ট প্রবাবিলিটি উইল বি মাচ হাই। তোমার এই কথা শুনেই আমি বুঝতে পারতেছি এই রোগীর আসলে কনস আছে। ওর ক্ষেত্রে মোটামুটি ডায়াগনোসিস ডিফিকাল্ট হওয়ার কথা না। হাইপোক্যালেমিয়া আছে, ইয়াং পেশেন্ট, হাইপারটেনশন, এবং আমার যতদূর মনে হয় মোটামুটি সিভিয়ার বা মাইল্ড টু মডারেট হাইপারটেনশন হবে, তাই না? খুব একটা কম প্রেশার কি ওর? কম না ম্যাডাম, এত বেশি না, 140-90 এরকম। কয়টা ওষুধ পায় অ্যান্টি হাইপারটেনসিভ? ম্যাডাম এই মুহূর্তে তো একটাই ওষুধ পাচ্ছে ম্যাডাম। একটাই ওষুধ পাচ্ছে। পেশেন্টের অ্যালডোস্টেরন আর রেনিন করা নাই? অ্যালডোস্টেরন রেনিন করা হয়নি পেশেন্টের? গতকালই আসছে ম্যাডাম, এখনো মানে আজকে আমরা তোমরা যে কাগজপত্র দেখছো সেখানে অ্যালডোস্টেরন রেনিনের কোনো রিপোর্ট পাও নাই, তাই তো? আচ্ছা, থাকলে নিশ্চয়ই কারোর চোখে পড়তো। এক্ষেত্রে আমি যেটা বলবো, আমি তোমাদের আগেও বলছি, সেটা হচ্ছে অ্যাড্রিনাল ইনসিডেন্টালোমা। আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি পারলে নেক্সট ক্লাস তোমাদের আমি এটাই দেখাবো। অ্যাড্রিনাল ইনসিডেন্টালোমা বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রেই তোমার রোগীর প্রেজেন্টেশনের সাথে কোনো সম্পর্ক থাকে না, একটা ইনসিডেন্টালি ডিটেক্টেড টিউমার। সো দ্যাট বায়োকেমিক্যাল কনফার্মেশন ইজ ম্যান্ডেটরি বিফোর ইমেজিং। এই ক্ষেত্রে বোধহয় সেই রুলটা ফলো করা হয়নি, কাজে ওইটা না করা পর্যন্ত কিছু বলা ঠিক হবে না। আর আরেকটা জিনিস আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ইমেজিং ফেনোটাইপ। কন সিনড্রোম বলো, কুশিং বলো অথবা ফিও বলো, প্রত্যেকেরই নিজস্ব একটা ইমেজিং ফেনোটাইপ আছে, যেটা একজন এক্সপার্ট রেডিওলজিস্ট বা এক্সপার্ট এন্ডোক্রিনোলজিস্টের জন্য মোটামুটি 100% না হোক 80-90% সাজেস্টিভ অফ দি আন্ডারলাইং ডিসঅর্ডার। ওটা আমি টিউমারটা দেখলেই বলতে পারবো, যদি ওটা ছোট হয়, সাইজ ছোট হয়, হাইপোডেন্স হয়, রাউন্ডেড হয়, কন্ট্রাস্ট ওয়াশআউটটা তোমার হচ্ছে গিয়ে আর্লি হয়ে যায়, তাহলে লাইকলি টু বি কন।
এখন ব্যাপার হচ্ছে আমাদের দেশে সিটি স্ক্যান করলে এইভাবে কেউ রিপোর্ট করেও না, সেটা একটা ঝামেলা। বা টিউমার যদি বেশি বড় হয়ে থাকে তাহলে এটা কন হবে না। এটা সাইজ কত, কয় সেন্টিমিটার? কে যে প্রশ্ন করলো সে আর কথা বলছে না কেন? ম্যাডাম সাইজটা খেয়াল করি না, কারণ হচ্ছে ম্যাডাম এটা পেশেন্টটাকে বলা হয়েছিল ম্যাডাম হচ্ছে কি আমাদের মোর্শেদ স্যারকে দেখাচ্ছিলেন, তো বলা হয়েছিল হচ্ছে কি পিটুইটারি প্রোটোকলে করার জন্য, মানে অ্যাড্রেনাল প্রোটোকলে করার জন্য, সরি। তো এখন ম্যাডাম ওরা অ্যাড্রেনাল প্রোটোকলে না করে আরেক জায়গা থেকে করে নিয়ে আসছে আর কি। অ্যাড্রেনাল প্রোটোকল ছাড়াই যেহেতু ধরা পড়ে গেছে, তার মানে সাইজটা যথেষ্ট বড়ই হবে হয়তো বা। হ্যাঁ, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে এটা কনসি হবে, তবে কনসি হতেই হবে এরকম কোনো কথা না। কারণ হচ্ছে কি, এটা যে বললাম অ্যাড্রেনাল ইনসিডেন্টালোমা থাকে অনেক সময় which is unrelated to a hypertension, তবে likely to be a case of cons। এই ক্ষেত্রে আমরা উচিত হবে হাইপোক্যালেমিয়ার ইভালুয়েশন অ্যাকর্ডিংলি করে তারপরে হচ্ছে এই পেশেন্টের 3 টায়ার অফ টেস্ট বলতে প্রথমে অ্যালডোস্টেরন আর রেনিন লেখা, তারপরে হচ্ছে একটা সাপ্রেশন টেস্ট করা, স্যালাইন ইনফিউশন টেস্ট বা ফ্লুইডোকর্টিসন সাপ্রেশন টেস্ট, লাস্টে গিয়ে হচ্ছে ইমেজিংটা করা। ইমেজিং শুড বি দ্য লাস্ট টেস্ট। ইমেজিং এর যদি ধরা না পড়ে তাহলে অ্যাড্রেনাল ভেনাস স্যাম্পলিং। ওকে, দেখি যদি সম্ভব হয় তাহলে নেক্সট উইকের প্রেজেন্টেশন আমরা এই রোগীটাকেই দিব। বেশ ভালো কিছু কেস আজকে আমিও ভর্তি করেছি, তোমরা দেখবা। আমি আজকে একটা অ্যাড্রেনাল ইনসিডেন্টালোমা রোগী ভর্তি করছি, একটা ইয়াং ফিমেল। একটা গ্রেভস থাইরোটক্সিকোসিস উইথ অ্যাগ্রানুলোসাইটোসিসের একটা মেয়ে ভর্তি হয়েছে, আর একটা যেটা বললা কনস। তিনটাই হচ্ছে ইউনিক এন্ডোক্রাইন কেস, আর সাথে তো আমাদের একটা ইক্টোপিক কুশিং এই মুহূর্তে আছেই। তাহলে পুরো অ্যাড্রেনাল সিরিজ তোমরা পড়ে ফেলবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? ছিল, সেটা হলো যে আপনি একটু বলেছিলেন যে হাইপোক্যালেমিয়াতে র্যাবডোমায়োলাইসিস হতে পারে, তো এটা আসলে বেসিক মেকানিজমটা কি আসলে? হাইপোক্যালেমিয়াতে র্যাবডোমায়োলাইসিসের বেসিক মেকানিজম এটা তোমার সেল মেমব্রেন আনস্টেবল হয়ে যায়। আমরা বললাম না যে তোমার এক্সেস হলে হাইপারপোলারাইজেশন, আর যদি কম হয় তাহলে ডেপোলারাইজেশন। যদি প্রলং থাকে ওই স্টেটে সেল মেমব্রেন আনস্টেবল হয়ে যায় তাহলে ইট মাইট লিড টু র্যাবডোমায়োলাইসিস। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাডাম। আচ্ছা, আর কিছু? আচ্ছা, আমার মনে হয় তাহলে আমি আজকে এখানেই শেষ করি না? তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস ছিল আগামী কালকে দুপুরে, আর সেই ক্লাসটা আমি আসলে নিতে পারবো না, আমার একটা পার্সোনাল একটা কাজ আছে, এজন্য আমি আজকে নিয়ে নিলাম। আর নেক্সট ক্লাস তাহলে তোমাদের সাথে হচ্ছে আমার বৃহস্পতিবার দিন সকালে আসলে আমার পরীক্ষার ডিউটি আছে, হল ডিউটি, ইনভিজিলেটরের ডিউটি, কাজে আমার মনে হয় সেদিনের ক্লাসটা আমি নিতে পারবো না। হ্যাঁ, ওকে ম্যাডাম, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ম্যাডাম, থ্যাংক ইউ ফর দ্য এক্সিলেন্ট ক্লাস ম্যাডাম। Okay, you are welcome, most welcome.